ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা বাড়ছে, ঝরছে প্রাণ, ভোটের চেয়ে পেশি শক্তিতে টিকে থাকার প্রবণতাই বেশি। এর মাঝেই কাল তৃতীয় ধাপে হাজার খানেক ইউনিয়ন পরিষদে ভোট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন। সংঘর্ষ আর হানাহানির মধ্যেই পার হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক একটি ধাপ। চলছে নির্বাচনী বিধিভঙ্গের প্রতিযোগিতাও। টাঙ্গাইলের নাগরপুরের দোপতিয়ার ইউপি নির্বাচন ঘিরে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেছে তোতা শেখ নামে একজনের। নাটোরের স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ মেলে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে। পরে দুপক্ষের মাঝে ছড়িয়ে পড়ে সংঘাত। আমার কথাই চলতে হবে। শেরপুরের প্রকাশ্যে নির্বাচনী বিধিভঙ্গ সহ বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ আছে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে। এ নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ওসি সাহেবের সেদিন কথা বলছি, ওসি সাহেব নৌকা কিন্তু আমার কয়ে জানি ভাই কি করুন লাগবো, যা কমু তাই করবো, পিঠটার ওষুধ তুলে দিব এবার। কিশোরগঞ্জে ওসমানপুর ইউনিয়নে নির্বাচনী মাঠে বহিরাগতদের দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠেছে। ঘটেছে সংঘর্ষের ঘটনাও। বান্দরবনের রুমা ও আলীকদমে ইউপি নির্বাচন ঘিরে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। এসবের মধ্যেই রোববার সারা দেশে ইউপি নির্বাচন সফল করতে চলেছে জোর প্রস্তুতি। নির্বাচন কমিশন ও প্রশাসন বলছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ তারা। পর্যাপ্ত সংখ্যক বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্যাটালিয়ন আনসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট তারা কিন্তু মাঠে কাজ করছে। আমরা আশা করি ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে বাসায় ফিরে যেতে পারবে। আর ভোলার দৌলত খান উপজেলার মদনপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপে জয়ী চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ পরাজিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। থানায় মামলার পর একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তানিম রহমান, চ্যানেল 24। দর্শক, কাল তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ঘিরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ। আমরা সিরাজের সাথে সংযুক্ত স্থাপনের চেষ্টা করছি। দর্শক, কুড়িগ্রামের তৃতীয় ধাপে কুড়িগ্রামের 27টি ইউনিয়নে ভোট হচ্ছে। একটি ইউনিয়নের যে প্রতীক বরাদ্দের দিনে একজন চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ার কারণে ওই ইউনিয়নের ভোট স্থগিত রয়েছে, আর বাকি 27টা ইউনিয়নে ভোট হচ্ছে। আর আজকে সকাল থেকেই কিন্তু এইসব ইউনিয়নের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। আমরা যদি দেখাই, আমরা আছি নাগেশ্বরী উপজেলার। নাগেশ্বরীতে হচ্ছে 13টা ইউনিয়নে ভোট হচ্ছে। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট। আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে এখন পর্যন্ত হচ্ছে যে এই জেলায় কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। তারা যেটা বলছে যে সেটা হচ্ছে যে সবকিছু মিলে আগামীকালের যে ভোটটা সে ভোটটা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা ভাবে করার জন্যই সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এবং একই সাথে প্রশাসন থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করা হয়েছে, তারা নিয়মিত টহল দেবে। একই সাথে রয়েছে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, একই সাথে র্যাবেরও কয়েকটি টহল টিম রয়েছে, তারা কিন্তু মাঠে মাঠে থাকবে। সবকিছু মিলে আগামীকালের নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এবং একই সাথে প্রশাসনও কিন্তু প্রস্তুত রয়েছে আগামীকালের ভোটের জন্য। আর একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি দেওয়া হচ্ছে, এর মধ্যে যে ব্যালট পেপার এটা কিন্তু আগামীকাল সকালে ভোট থেকে হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেবে, সংশ্লিষ্ট থানা থেকে নিয়ে যাবে প্রিজাইডিং কর্মকর্তারা। ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, আধুনিক যন্ত্রপাতির অভাবে খালেদা জিয়ার রক্তক্ষরণের কারণ জানা যাচ্ছে না। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র এখন শৃঙ্খলামুক্ত, তবে পায়নি প্রাতিষ্ঠানিক রূপ। শহীদ ডাক্তার মিলন দিবসে ঢাকা মেডিকেল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন,
দেশে গণতন্ত্র নেই। ডাক্তার মিলন যে কারণে শহীদ হয়েছিলেন তা আবার পুনরুদ্ধার করতে হবে। যে গণতন্ত্রের জন্য, যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ডাক্তার মিলন শহীদ হয়েছিল, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, তিনি 9 বছর সংগ্রাম করে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। সেই গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতি আজকে অনুপস্থিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে লড়াই চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল। গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হলেও আজকে এটাই সত্য যে এর পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ আমরা আজও দিতে পারিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ ডাক্তার মিলন দিবসের আলোচনায় দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতেও। জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে, এটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণকে বন্ধ করা। কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না, কারণ আর সেই ধরনের কোনো টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই, যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারেন। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন ডাক্তার শামসুল আলম খান মিলন। পটল হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির 3 ভাগের মধ্যে 2 ভাগেরই চালক নেই। 18 থেকে 20 লিটার তেল চুরির শর্তে এসব গাড়ি চালান বিভিন্ন পেশার মানুষ। এছাড়া মূল চালকদেরও ভারী যান চালানোর লাইসেন্স নেই। তারাও তেল চুরির শর্তে অন্যদের দিয়ে গাড়ি চালান। রাজধানীতে গাড়ি চাপায় সংবাদকর্মীর মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার চালক মূলত মেকানিকের সহযোগী। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালকদের কেউই চালান না তাদের দায়িত্বে থাকা কোনো গাড়ি। অধিকাংশ পরিবহনই চালাচ্ছেন নিরাপত্তা প্রহরী, অফিস সহকারী, সুইপার ও পরিচ্ছন্ন কর্মী। দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আছে 317টি, চালক 86 জন। উত্তর সিটিতে 165টি গাড়ির জন্য চালক আছে 82 জন। এ কারণে কিছু অসাধু কর্মকর্তাকে ঘুষ দিয়ে এসব গাড়ি চালান বিভিন্ন পেশার মানুষ। এছাড়া দায়িত্বপ্রাপ্ত চালকরাও সিটি কর্পোরেশনের গাড়ি চালান না। তেল চুরির শর্তে অন্যরা চালান এসব গাড়ি। সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম। এর একদিন পর উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহত হন সাংবাদিক আহসান কবির। 2 গাড়ি চালককে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে সামনে আসে এসব অনিয়মের চিত্র। ময়লার যে ড্রাম ট্রাকটি সে চালিয়ে আসছিল, এখান থেকে প্রতিদিন সে যে তেল বাঁচিয়ে যে অর্থটা সে পেত, সেটার মাধ্যমেই সে অ্যাকচুয়ালি তার বেতন বা সেই অর্থ দিয়েই মূলত সে তার পরিবারের দেখাশোনা করত। শুধু তাই নয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন ময়লার গাড়ির মূল চালকদেরও ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় ওই বছরের 13 নভেম্বর বুয়েটের 25 ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 2020 সালের 21 জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। গত বছরের 2 সেপ্টেম্বর শুরু হয় বিচার। আসামিদের মধ্যে 3 জন পলাতক রয়েছেন। শঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত এই ধরন কত দ্রুত সংক্রমণ ছড়ায় এবং কতটুকু প্রাণঘাতী তা জানতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে এরই মধ্যে একে উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকার সাথে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কিছু দেশ। দ্রুত মিউটেশনে একের পর এক ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির করোনা। এবারের দুশ্চিন্তা ওমিক্রন ধরন নিয়ে। গেল 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় এটি। এরই মধ্যে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে আক্রান্ত রোগী। একে উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা জানান, এর ভয়াবহতা সম্পর্কে জানতে আরও কয়েকদিন সময় লাগবে।
This variant has a large number of mutations. আগের ধরনগুলোর চেয়ে অনেক বেশি মিউটেশনের পর ওমিক্রন এই রূপ পেয়েছে। এ নিয়ে গবেষণা চলছে, এজন্য সময় দরকার। পরবর্তী তথ্য সবাইকে জানানো হবে। Characterize the variant itself. এরই মধ্যে আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নতুন বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ। একে অযৌক্তিক বলছেন দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী। অনেক দেশ তড়িঘড়ি করে আমাদের উপর ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে, অথচ এটি দ্রুত ছড়ানোর কোনো প্রমাণ এখনো মেলেনি। বরং তাদের দেশেই করোনার ঊর্ধ্বগতি ও চতুর্থ ধাপ চলছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা বহির্ভূত। কেউ কেউ বলছেন বর্তমান টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে ওমিক্রন। তাই নতুন এ ধরন মোকাবেলায় ফাইজারের টিকা দুর্বল প্রমাণিত হলে 100 দিনের মধ্যে আরও শক্তিশালী টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে জার্মান কোম্পানি বায়োএনটেক। সজীব হোসেন, চ্যানেল 24। আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবেলায় সতর্ক রয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। দুপুরে এক অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, বিমান ও স্থলবন্দর সহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ। আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে। এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট, এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ইন্দ্রটিলা পাহাড়ের নিচে রয়েছে 2500 বছরের পুরনো স্থাপত্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্থাপনাটির একটি ইট পরীক্ষা করে জানা গেছে এ তথ্য। ব্যাংক কর্মকর্তার উদ্যোগে মূলত সন্ধান মেলে এই প্রত্নতত্ত্বের। ধারণা করা হচ্ছে প্রাচীন হারিকেল জনপদের নিদর্শন চাপা পড়ে আছে এখানে, যা জানতে শিগগিরই শুরু হবে খনন কাজ। চট্টগ্রামের মিরসরাইয়ের ওয়াহিদপুরের ইন্দ্রটিলা পাহাড়, যেখানে উঁচু পাহাড়ের মাটির নিচে মেলে ইটের তৈরি দেয়ালের অস্তিত্ব, যার প্রথম সন্ধান পান ওসমান গনি এনু নামে এক ব্যাংক কর্মকর্তা। ইটের আকৃতি ও ধরন দেখে ওসমানের ধারণা হয় 1.5 থেকে 2000 বছরের পুরনো কোনো পৌরাণিক স্থাপত্য আছে এখানে, যা নিশ্চিত হতে ইটের নমুনা পাঠান যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের আর্টেমিস টেস্টিং ল্যাবে। গেল 19 আগস্ট তাদের রিপোর্ট প্রকাশ হলে জানা যায় 2300 থেকে 2700 বছর আগে তৈরি করা হয় এই ইট। ছোট কমলা বড় কমলা দিঘি, দুইটা দিঘি কেন হলো এই প্রশ্ন যখন করেছি আমি, তখনই বলা হলো যে ছোট কমলা বড় কমলা। এটা কে? এরা ইন্দ্ররাজার মেয়ে। ইন্দ্ররাজা কোথায়? পাহাড়ের উপর আছে, তুমি খুঁজলে পাবে। আমি তখনই এটা অনুসন্ধান করি এবং অনুসন্ধান করতে গিয়ে আমি 12 সাল, 13 সাল, 14 সাল পর্যন্ত পাহাড়ে উঠি। 15 সালে গিয়ে আমি এই মোটামুটি দেয়াল থেকে শুরু করে এটা খনন করে এটা দেয়াল খুঁজে পাই। দীর্ঘ 5 বছর ইট সুরকি সহ নানা নিদর্শন সংগ্রহের পর ইন্দ্ররাজার বাড়ি প্রত্নতাত্ত্বিক বিস্ময় নামে একটি বই লেখেন ওসমান। তার এই কাজে যুক্ত হয় নয়া দালান নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। তারা সরকারের কাছে আবেদন করেন স্থানটি খননের, যাতে সায় দেয় সরকার। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এটাকে সরকারিভাবে সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা করা, খনন ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য চিঠি দেয়। ইতিমধ্যে সরকার স্টেপ নিয়েছে। ওনাদের রিসার্চের মাধ্যমে এখানকার কোনো রকম ওই এত বছর আগের এখানকার যে সভ্যতা কোনো নিদর্শন এখানে বের করে আনা যাবে বলে আমি মনে করি, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য একটা অত্যন্ত গর্বিত দিক হবে বলে সম্ভাবনা করছে। শীঘ্রই এখানে খনন কাজ শুরু করবে প্রত্নতত্ত্ব বিভাগ। এর মধ্য দিয়ে প্রাচীন হরিকেল জনপদের অজানা ইতিহাস উঠে আসবে বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চাহিদা কম আর রপ্তানি না হওয়ায় ঝিনাইদহে কম দামে বিক্রি হচ্ছে পান। দরপতনে গেল 2 মৌসুমের মতো এবারও লোকসানের সম্মুখীন হচ্ছেন জেলার পান চাষিরা। এজন্য সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চান তারা। ফলন ভালো পেতে প্রতিদিনই পানের বরজে ভোর থেকে পরিচর্যায় ব্যস্ত থাকেন চাষিরা। কঠোর পরিশ্রম করলেও এবার পানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। তেলের দাম বেশি, সারের দাম বেশি, সেচ খরচ বেশি, ওষুধের দাম বেশি, আর আমরা পানে পাচ্ছি না এখন টাকা। পানে পাচ্ছি না টাকা, তাহলে এখন কি করে খাবো আমরা? এখন গত 2 বছরে তো করোনার কারণে আমরা বিক্রি করতে পারি নাই। বর্তমানে যে টাকা বিক্রি করছি তাতে আমাদের কোনো টাকা উঠছে না। 1 বিঘা পানে আমাদের প্রতি বছর খরচ হয় 1 লক্ষ টাকা, কিন্তু বর্তমান যে বাজার, এই বাজারে আমরা পাচ্ছি আপনার 50 থেকে 60 হাজার টাকা।
তাতে 50-60 হাজার টাকা আমাদের প্রতি বছর ঘাটতি যাচ্ছে। গেল বছরের তুলনায় ঝিনাইদহ জেলায় প্রতি পণ পানের মূল্য নেমে এসেছে প্রায় অর্ধেকে। এতে উৎপাদন খরচে উঠছে না তাদের। পানের যে পরিমাণে খরচ তাতে করে যে লেভেলে পান বিক্রি হচ্ছে, এই লেভেলে পান বিক্রি হলে চাষি বাঁচার কোনো উপায় নেই। 1 পণ পান দরমাতি 20 থেকে 25 টাকা খরচ হয়, এই 1 পণ পান বিক্রি আছে 10 টাকা। আমরা কৃষক এমনভাবে জর্জরিত হচ্ছি যে আমাদের আর চলার কোনো পথ নেই। পান নিয়েছে, পান কেউ দামই করছে না, পানের দামই নেই, জোর করে দিতে গেলেও নিচ্ছে না পান। সরকার যদি বাইরের থেকে পান যদি আনা বন্ধ করে তাহলে যাই হোক আমাদের দেশের চাষি কিছুটা বাঁচবে। এদিকে পানের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং সহ সব ধরনের কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান জেলা বিপণন কর্মকর্তা। পান চাষী কৃষক ভাইদের জন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি এবং কোনো রকম ব্যবসায় সিন্ডিকেট কবলে পড়ে তারা যেন ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। এবছর ঝিনাইদহ জেলায় 2369 হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম টেস্টের খবর। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 78 রান। তবে এর আগে ভেস্তে গেছে বাংলাদেশের বড় সংগ্রহের স্বপ্ন। পাক পেসারদের তোপে মাত্র 330 রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 4 উইকেটে 253 রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। 77 রান যোগ করতেই হারায় বাকি 6 উইকেট। লিটন দাসকে ফিরিয়ে মুশফিকের সাথে 206 রানের জুটি ভাঙেন হাসান আলী। লিটন করেন 114 রান। অভিষেক টেস্ট রাঙাতে পারেনি ইয়াসির আলী রাব্বি। তার উইলু থেকে আসে মাত্র 4 রান। আর 9 রানের জন্য শতক মিস করেছেন মুশফিকুর রহিম। ফাহিম আশরাফের বলে নার্ভাস নাইটের শিকার মিস্টার ডিপেন্ডেবল। মেহেদী হাসান মিরাজ এক প্রান্ত আগলে রাখলেও অব্যাহত থাকে বাকিদের আসা যাওয়ার মিছিল। 38 রানে অপরাজিত থাকেন মিরাজ। হাসান আলী নিয়েছেন 5 উইকেট। জবাবে দারুণ শুরু করেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আবিদ। এই ছিল দুপুর 2টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। দর্শক, করোনার এই দুঃসময়ের স্বাস্থ্য বিধি মেনে চলুন। একটু পরপর সাবান, স্যানিটাইজার বা হ্যান্ড রাব দিয়ে হাত জীবাণুমুক্ত করুন। মাস্ক পরুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।